আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে ফিনান্স ব্যাংকিং, অষ্টম অধ্যায় মুদ্রা ব্যাংকিং। এই অধ্যায়টা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা যত ক্লাস আস্তে আস্তে আহ উপরে উঠবো, আমাদের কিন্তু এগুলো তত বেশি প্রয়োজন হবে। দেখো, এখানে বলছে আমরা তিনটা ছবি দেখতে পাইতেছি: ছবি এক, ছবি দুই এবং ছবি তিন। ছবি একে প্রাচীন কালের মুদ্রা ব্যবস্থা, এবার ছবি দুই তোমার মধ্যম পর্যায়ে মুদ্রা ব্যবস্থা, এবং ছবি তিন কাগজি মুদ্রা, যেটা আমাদের বর্তমানে প্রচলিত আছে। যাই হোক, শুরুতেই আমি ক নম্বর প্রশ্ন দেখি এবং তারপরে ধাপে ধাপে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবা। এখানে বলছে কোন শব্দ থেকে ব্যাংক শব্দটি উৎপত্তি হয়েছে। অবশ্যই তোমাদের উত্তর দেবো একটু পরে। তারপরে খ নম্বর প্রশ্নে বলছে বিনিয়োগ প্রথার বিলুপ্তির কারণ ব্যাখ্যা করো। অবশ্যই বিলুপ্তি বিনিময় প্রথার অনেক কারণ, যৌক্তিক কারণ আছে যার কারণে মূলত এটা বিলুপ্ত হয়েছে, সেটাও ব্যাখ্যা করব। গ নম্বর প্রশ্নে বলছে মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এবারে ঘ নম্বর প্রশ্নে বলছে এক ও দুই নং ছবির মুদ্রার তুলনা, তিন নং ছবির মুদ্রা ব্যবহার সুবিধাজনক কেন আলোচনা করো। তাহলে আমরা শুরুতে চলে যাব ক নম্বর প্রশ্নের উত্তরে, কোন শব্দ থেকে ব্যাংক শব্দটি উৎপত্তি হয়েছে। তাহলে ক এর উত্তর হবে যে প্রাচীন ল্যাটিন শব্দ। খুবই গুরুত্ব সহকারে এটা মুখস্থ করবা যে প্রাচীন ল্যাটিন শব্দ ব্যাংকো, ব্যাংক, ব্যাংকিউ, ব্যাংকাস প্রভৃতি শব্দ থেকে ব্যাংক শব্দটি উৎপত্তি হয়েছে। এটা অবশ্যই পরীক্ষায় আমাদের এসেছিল, তোমাদেরও আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে আমরা প্রশ্ন খ নাম্বার যাব যে বিনিময় প্রথার বিলুপ্তির কারণ ব্যাখ্যা করো। তাহলে ক্ষয়ের উত্তর হবে, দেখো যে দ্রব্য বিনিময়ে দ্রব্য এ প্রথাটি বিনিময় প্রথা হিসেবে পরিচিত, মানে দ্রব্য পণ্যের বিনিময়ে পণ্য, আমরা সহজভাবে বলি এই প্রথাকে মূলত তোমার দ্রব্য বিনিময় বলতো। যেমন দানের বিনিময়ে ডাল, ডালের বিনিময়ে দান, বা দানের বিনিময়ে অন্য কিছু, অর্থাৎ যা যেটা প্রয়োজন হইতো সে একটার পরিবর্তে আর একটা নিতে পারতো। এটাই মূলত তোমার ছিল দ্রব্য প্রথা, পণ্যের বিনিময়ে পণ্য বা দ্রব্যের বিনিময়ে দ্রব্য। দেখো, এখানে বলছে যে বিনিময় প্রথার কিছু অসুবিধার কারণে এই প্রথাটি বিলুপ্তি হয়। এই প্রথার ভিন্ন ভিন্ন দ্রব্যের মধ্যে সমতা না থাকায় সব প্রয়োজন মেটাতো না। সমতা বলতে মূল্যের পরিমাণ করা সংক্রান্ত সমস্যাকে বোঝানো হয়েছে। এছাড়াও বিনিময় প্রথার অভাবে অমিল, পরিবহনে অসুবিধা ইত্যাদি সমস্যা ছিল, আর এসব কারণেই বিনিময় প্রথার বিলুপ্তি হয়। এরপরে আমরা গ নম্বর প্রশ্ন চলে যাব, বলছে মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এখানে আমাদের মূলত তিনটা যে মুদ্রা আছে, ছবি এক, ছবি দুই এবং ছবি তিন, এই তিনটে নিয়ে মূলত এখন আমাদের আলোচনা করতে হবে। তাহলে গ নম্বর প্রশ্ন উত্তর তোমরা এভাবে সাজাবা: মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র, উক্তিটি যথার্থ। বিনিময় প্রথার সীমাবদ্ধতাগুলো দূর করতে মুদ্রার আবির্ভাব হয়। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন আকার এবং প্রকৃতির মুদ্রা ব্যবহৃত হয় আসছে। বিনিময়ের মাধ্যমে বা বিনিময়ের মাধ্যম হিসেবে বিভিন্ন সময়ে কুড়ি, হাঙ্গরের দাঁত, হাতির দাঁত, পাথর, ঝিনুক, তামা, রূপা ও সোনার ব্যবহার লক্ষ্য করা যায়। উদ্দীপকের ছবি এক দ্বারা আদিম যুগের মুদ্রা, ছবি দুই দ্বারা ধাতব মুদ্রা এবং ছবি তিন দ্বারা কাগজি মুদ্রা দেখানো হয়েছে। দ্রব্য বিনিময় প্রথার পরে মুদ্রা হিসেবে কড়ি, হাঙ্গরের দাঁত, হাতির দাঁত, পাথর ইত্যাদি ব্যবহার করা হয়। মূলত একটা পণ্যের বিপরীতে অন্য পণ্য যে এভাবে আদান প্রদান করা হয়তো, এইটার বিপরীতে তোমার আহ আহ দ্রব্য বিনিময় প্রথার পরে, মানে পরে তো বলতে বুঝো যে কড়ি, হাঙ্গরের দাঁত, হাতির দাঁত, পাথর ইত্যাদি ব্যবহার করা হইতো আর কি। এইটার বিনিময়ে তোমার তারা একটা একটা পণ্য ক্রয় করতে পারতো। এরপর আবিষ্কার হয় ধাতব মুদ্রা, স্বর্ণ, রূপা ইত্যাদি। এসব ধাতব পদার্থ মুদ্রা হিসেবে ব্যবহৃত বা ব্যবহার হতো। তবে ব্যবহার, স্থানান্তর, বহন এবং অন্যান্য প্রয়োজনের কারণে ধাতব মুদ্রার ব্যবহার বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারেনি। পরবর্তীতে 19-20 শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন হয়। তাই বলা যায় মুদ্রার ইতিহাস খুব বিচিত্র বা খুবই বিচিত্র। তাহলে আমরা চিত্র এক দ্বারা বুঝতে পারছি যে তোমার
যে একেবারে প্রাচীনকালে মানুষ মূলত তোমার দ্রব্য বিনিময় করত। তারপরে চিত্র ১ এর মধ্যে আমরা দেখতে পাই যে হাতির দাঁত, হাঙ্গরের দাঁত, পাথর ইত্যাদি ব্যবহার করা হতো এবং আমরা চিত্র ২ দ্বারা দেখতে পাই যে এখানে তামা, তারপরে তোমার স্বর্ণ, তামার রূপা ইত্যাদি তোমার কিন্তু বিনিময় দ্রব্য ছিল। এরপর আমরা সর্বশেষে আসিয়া দেখি যে কাগজি মুদ্রা অর্থাৎ ১৯-২০ শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন হয়। এজন্যই মূলত বলা হয়েছে যে তাই বলা যায় মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র। এরপরে আমরা সর্বশেষ প্রশ্ন ঘ নম্বরে যাব। বলছে ১ ও ২ নং ছবির মুদ্রার তুলনায় ৩ নং ছবির মুদ্রার ব্যবহার সুবিধাজনক কেন আলোচনা করো। এটা সুবিধাজনক কেন? দেখো তোমার যদি মুদ্রা ১ এবং মুদ্রা ২ এর দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে ওই ২ টারই কিন্তু ওয়েট মানে ওজন অনেক বেশি ছিল এবং এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করাও কিন্তু তুলনামূলকভাবে অনেক কষ্টসাধ্য ছিল। কিন্তু ১৯-২০ শতাব্দীতে যখন তোমার কাগজি মুদ্রার প্রচলন হয় এটা কিন্তু বহন করতে মানুষের পক্ষেও কিন্তু বেশি কষ্টসাধ্য নয় এবং সহজে এবং অনায়াসে কিন্তু এটা বহন করা যায়। তাহলে এটার ঘ নাম্বার প্রশ্ন উত্তর এভাবে সাজাবা যে উদ্দীপকের ১ নং ছবির আদিম যুগের মুদ্রা এবং ২ নং ছবির ধাতব মুদ্রার তুলনায় ৩ নং ছবির কাগজি মুদ্রার ব্যবহার সুবিধাজনক। সভ্যতার শুরুতে মানুষের চাহিদা ছিল খুব সীমিত। মানুষ দ্রব্য আদান-প্রদানের মাধ্যমে নিজেদের চাহিদা মেটাতো। অর্থাৎ একটা পণ্যের বিনিময়ে আরেকটা পণ্যের আদান-প্রদান করে চাহিদা মিটাইত। যার যেটা প্রয়োজন ছিল। পরবর্তীতে বিভিন্ন প্রকার মুদ্রার প্রচলন ঘটলেও বর্তমানে কাগজি মুদ্রাই সর্বাধিক জনপ্রিয়। উদ্দীপকে ১ নং ছবি দ্বারা আদিম যুগের মুদ্রা যেমন ঝিনুক, হাতির দাঁত ইত্যাদি দেখানো হয়েছে। ২ নং ছবি দ্বারা ধাতব মুদ্রাকে দেখানো হয়েছে এবং ৩ নং ছবি দ্বারা কাগজি মুদ্রাকে দেখানো হয়েছে। বর্তমানে কাগজি মুদ্রার বিভিন্ন সুবিধার কারণেই ৩ নং ছবির মুদ্রা তথা কাগজি মুদ্রা সর্বাধিক প্রচলিত এবং অন্যান্য মুদ্রার ব্যবহার নেই বললেই চলে। কাগজি মুদ্রার ব্যবহার সুবিধাজনক হওয়ার পেছনে অনেক কারণ আছে। কাগজের কাগজের সহজলভ্যতা, সহজে বহনযোগ্যতা হওয়া এবং বর্তমানে বিভিন্ন রকমের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় কাগজি মুদ্রার ব্যাপক প্রসার লাভ করে। এছাড়া বিনিময়ের সহজ মাধ্যম, মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাগজি মুদ্রা সর্বাধিক জনপ্রিয় বা উপযোগী। তাই ১ নং ও ২ নং ছবির তুলনায় বা মুদ্রার তুলনায় ৩ নং ছবির কাগজি মুদ্রার ব্যবহার সুবিধাজনক। কাগজি মুদ্রার ব্যাপকভাবে প্রচলনের বা বর্তমানে এত সহজলভ্য হওয়ার কারণ হলো দেখো তুমি চাইলে সহজেই এই কাগজটা কিন্তু অনায়াসে পেয়ে যাও। এরপরে তুমি চাইলেই কিন্তু বিনিময় করতে পারো সহজে অর্থাৎ বিনিময় বলতে তোমার স্থান পরিবর্তন করতে পারো, মূল্যের পরিমাপ করতে পারো। আবার সহজে তুমি ভান্ডার হিসেবে একটা জায়গায় রাখতে পারো, বেশি জায়গারও তখন প্রয়োজন হয় না। এরপরে তোমার মূলত এগুলার কারণে মূলত দেখা যায় আবার তুমি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় বহনও করতে পারো। এইসব সুবিধার কথা চিন্তা বা বিবেচনা করে মূলত তোমার কাগজি মুদ্রা বর্তমানে তোমার সবথেকে বেশি সুবিধাজনক লাভ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতন আমি এখানেই বিদায় নিতে চাই। পরবর্তীতে তোমাদের আবার অন্য কোনো অধ্যায়, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।